আরে ভাই কিশোরী, এসো এসো। এত দেরিতে আসলে কেন? পুজো তো প্রায় শেষ হয়ে এলো। আর কি বলবো বলো ভাই অরূপ, আজ অফিস থেকে বেরোতে না একেবারে দেরি হয়ে গেছে গো। তাই তো এখানে আসতেও এত দেরি হলো। ও ঠিক আছে, এসো এসো। মায়ের কাছে প্রণাম করে নাও আগে, তারপর খাওয়া দাওয়াটা সেরে নাও। রাত হয়েছে অনেক, তোমাকে তো আবার ফিরতে হবে। হ্যাঁ চলো চলো। হ্যাঁ বলছি অরূপ ভাই, একটা কথা জিজ্ঞাসা করব, কিছু মনে করবে না তো? হ্যাঁ হ্যাঁ, বলো না, কি বলবে? না মানেই আসলে মা কালীর যে মূর্তিটা, বলি তুমি কোথা থেকে এনেছো বলবে? একটু অন্যরকম লাগছে তাই বললাম আর কি। হ্যাঁ ভাই কিশোরী, তুমি ঠিকই ধরেছ। তোমার নজর আছে মানতে হবে। আসলে মায়ের এই মূর্তি কেনা নয়, আমার নিজের হাতে বানানো তো, তাই এত সুন্দর হয়নি। নিজের হাতে বানানো? তা হঠাৎ নিজের হাতে বানানো কেন? আসলে আমাদের বংশ পরম্পরায় মা কালীর পূজা হয়েছে এতকাল, তবে শেষ 10 বছর যাবৎ কিছু কারণবশত পুজো বন্ধ ছিল। আর প্রায় গত 2 বছর ধরে আমার আর্থিক সমস্যা চলছিল ভীষণভাবে। তাই আমি মানত করেছিলাম যে সব ঠিক হয়ে গেলে আবার বাড়িতে পুজো দেব মা কালীর। এখন সব ঠিক আছে, তাই মা আমায় স্বপ্নাদেশ দেন যে আমি যেন এইবার নিজের হাতে মায়ের মূর্তি গড়ে পুজো করি। আর তাই আমি এই মূর্তি গড়ে পুজো করছি, বুঝলে এবার? বাহ, সে তো খুব ভালো কথা গো ভাই। বিকেল হতেই আমি সবেমাত্র বাড়ি থেকে বেরোতেই দেখতে পাই কিশোরী হাসি মুখে এগিয়ে আসছে আমার বাড়ির দিকে। আমার একটু কাছাকাছি এসেই কিশোরী বলে, কি হে ভাইয়া বিভূতি, তোমাদের পাড়ায় তো দেখছি আজ অনুষ্ঠানের আয়োজন বেশ ভালোই চলছে। আমিও কিশোরীর দিকে এগিয়ে গিয়ে বললাম, হ্যাঁ কিশোরী, তুমি ঠিকই বলেছ। আজ পাড়ায় পাড়ায় প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন, তার উপর কাল আবার রবিবার, সবার ছুটির দিন। তাই রাতে এখানে খাওয়া দাওয়ারও আয়োজন হয়েছে। আমার আর তোমার বউঠানের নিমন্ত্রণও আছে আজ এখানে। আমার কথা শুনে কিশোরী একবার আমার পিঠ চাপড়ে বলে, বাহ, এ তো ভালোই। ঠিক আছে ঠিক আছে, চলো তাহলে। বলি ঠাকুর মশাইয়ের বাড়ির দিকে রওনা দেওয়া যাক। তোমায় তো আবার আজ তাড়াতাড়ি আসতে হবে, তাই না? তারপর আমি আর কিশোরী ট্রামে করে মিনিট 15 পর পৌঁছে গেলাম আমাদের অতি পরিচিত আর ভীষণভাবে ভালো লাগার জায়গা মঠ লেন। ট্রাম থেকে নামতেই কিশোরী বলল, ভাই বিভূতি, বলছি তুমি একটু অপেক্ষা করো তো, আমি ঝট করে একটু ঠাকুর মশাইয়ের জন্য পাসিং শোটা নিয়ে আসছি। ঠাকুর মশাইকে গল্প বলার দক্ষিণে দিতে হবে না? এই বলে কিশোরী মৃদু হেসে চলে গেল গলির মোড়ে থাকা একটা দোকানে। আমিও চটপট এই ফাঁকে ঠাকুর মশাইয়ের জন্য কিছু গরম বেগুনি আর ফুলুরি নিয়ে নিলাম। শীতের সময় গরম তেলে ভাজা দিয়ে মুড়ি মাখা আর চায়ের সাথে ঠাকুর মশাইয়ের বলা কাহিনী হলো এক অনবদ্য সংমিশ্রণ, যার সাথে অন্য কোনো কিছুরই তুলনা হয় না। মিনিট খানেকের মধ্যে কিশোরী এসে হাজির হলো তেলে ভাজার দোকানের সামনে। হাতে তেলে ভাজা আর পকেটে পাসিং শো নিয়ে আমি আর কিশোরী আমাদের অতি পরিচিত সেই দরজার সামনে এসে দাঁড়ালাম, যার ওপর সময়ক্রমে জীর্ণতার ছায়া পড়েছে। তবে এককালে এই দরজার মান ছিল অনেক। এই দরজার সামনে সারি ধরে থাকতো শহর কলকাতার নামী মানুষজনের গাড়ি। কিশোরী দরজায় দুবার কড়া নাড়ে। ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই, বলি বাড়ি আছেন? আমি কিশোরী। কিশোরীর আওয়াজ দেওয়ার পর বেশ কিছুক্ষণ সব চুপচাপ। তারপর আবার কিশোরী কিছু একটা বলতেই যাবে, এমন সময় দরজার ওই পার থেকে ঠাকুর মশাইয়ের আওয়াজ আসে, দাঁড়াও কিশোরী, আমি আসছি। ঠাকুর মশাইয়ের কথা শুনে আমরা আরও প্রায় 10-12 মিনিট দাঁড়িয়ে থেকে কিশোরী আবার যেই না দরজার কড়া নাড়ানোর জন্য হাত বাড়িয়েছে, এমন সময় আমাদের পিছন থেকে আসা একটা ভারী কিন্তু শান্ত স্বর শুনে আমরা ভীষণভাবে চমকে উঠলাম। তৎক্ষণাৎ পিছন ফিরে যা দেখলাম তাতে আমরা দুজনই হতবাক হয়ে দাঁড়িয়ে রইলাম।
এটা বললে ভুল হবে না যে আমরা প্রচণ্ড ভয়ও পেয়েছিলাম। আমরা দেখলাম ঠাকুরমশাই আর তার মেয়ে চারি হাতে বাজারের থলে নিয়ে হাসি মুখে দাঁড়িয়ে আছেন। ঠাকুরমশাইয়ের এই কথা যদি আমি একা অথবা কিশোরী একা শুনতো, তাহলে হয়তো আমাদের মধ্যে অপরজন কতটা কি বিশ্বাস করত তা বড় সন্দেহের বিষয় হয়ে দাঁড়াতো। ঠাকুরমশাই আর তার মেয়ে চারিকে দেখে কিশোরী যেন ভূত দেখার মতো চমকে গেছে। সে মুখ দিয়ে কিছুই বলতে পারছে না। আমি অনেক কষ্টে একটু ঢোক গিলে নিয়ে বললাম, ঠাকুরমশাই আপনি? আমার কথার বিষয়বস্তু কিছু না বুঝে চারি হাসি মুখে বলে উঠল, আরে কাকা বাবুরা যে, কখন এলেন আপনারা? আমার কথা শেষ করতে না দিয়েই ঠাকুরমশাই আমায় একটু সরিয়ে বললেন, সরু সরু দরজাটা খুলতে দাও, অনেকক্ষণ ধরেই তো দাঁড়িয়ে আছো তোমরা। এতটা বলে ঠাকুরমশাই দরজার তালা খুলে একবার কিশোরীর দিকে তাকিয়ে বললেন, যদি তখন আওয়াজ না পেতে তাহলে এতক্ষণ ধরে অপেক্ষা করে তো বাড়ি ফেরত চলে যেতে, তাই না? ঠিক তাই, ঠাকুরমশাই ঠিকই বলেছেন। আমরা এটাই বলছিলাম যে তখন যদি ভিতর বাড়ি থেকে ঠাকুরমশাইয়ের আওয়াজ না পেতাম তাহলে ফেরত চলে যেতাম। যাই হোক, এরপর আমরা সবাই বাড়ি ঢুকতেই ঠাকুরমশাই আমাদের বললেন, কিশোরী বিভূতি, তোমরা ঘরে গিয়ে বসো, আমি আসছি। আর ওই তেলে ভাজাগুলো দাও, এতক্ষণে ঠান্ডা হয়ে গিয়েছে। চারিয়ে গুলো গরম করে মুড়ি দিয়ে নিয়ে আসবে কোনো। আমি আর কিশোরী বৈঠকখানায় গিয়ে বসতে কিছু সময় পর এক দৈবিক সুগন্ধে আমাদের দুজনের জড়ভাব কাটতেই দেখতে পেলাম ঠাকুরমশাই দরজার সামনে এসে দাঁড়িয়ে আছেন। ঠাকুরমশাইকে দেখে কিশোরী কেমন যেন সদ্য কথা বলতে শেখা বাচ্চার মতো অস্ফুট স্বরে বলল, আপনি তখন তো ভিতর থেকে কথা বললেন, আবার বাইরে গেলেন কখন? মানে আমরা তো দরজার সামনেই ছিলাম, কিছু বুঝতে মানে আপনি একটু যদি দয়া করে। কিশোরীর কথা শুনে বুঝলাম বেচারা বড্ড বেশি ভয় পেয়ে গেছে। কিশোরীর কথা শুনে ঠাকুরমশাই হাসতে হাসতে বললেন, আরে রসু কিশোরী রসু, আমায় একটু বসতে দাও তো, তারপর না হয় সব বলছি। এই বলে ঠাকুরমশাই তার মেয়ে চারিকে আওয়াজ দিয়ে বললেন, চারি, ও মা চারি, আমাদের একটু চা দিয়ে যাও তো মা। ঠাকুরমশাইয়ের কথা শেষ হতে না হতেই চারি দরজা দিয়ে ঢুকতে ঢুকতে বলল, আমি জানতাম বাবা মশাই আপনি চা আনতে বলবেন, তাই আমি আগেই চা বানিয়ে নিয়ে এসেছি। এই নিন আপনাদের চা, আমি একটু পর মুড়ি মেখে নিয়ে আসছি। এই বলে চারি ঘর থেকে বের হয়ে যেতেই কিশোরী আর আমি ঠাকুরমশাইয়ের দিকে তাকালাম। ঠাকুরমশাই চায়ের একটা কাপ তুলে নিয়ে বললেন, আচ্ছা, তখন যদি তোমরা আমার আওয়াজ না পেতে তাহলে কি তোমরা এতটা সময় আমার জন্য অপেক্ষা করতে? না তো, তাই জন্যই এইসব করতে হলো। তবে বড় জটিল আর গূঢ় প্রক্রিয়া, আর এই ব্যাপারে দীক্ষা না পেলে তাদের বলা যাবে না, বুঝলে? আমি সবটা শুনে বললাম, এটা আপনি ঠিকই বলেছেন ঠাকুরমশাই। তখন আপনার আওয়াজ না পেলে আমরা সত্যিই হয়তো চলে যেতাম। হ্যাঁ, তাই জন্যই তো বিভূতি। আর তোমরা চলে গেলে কিশোরীর পকেটে থাকা আমার জন্য মা কালীর মন্ত্রপুত জবা ফুল আর প্রসাদটা বোধ হয় পরদিন পর্যন্ত থাকবে না, তা নষ্ট হয়ে যাবে যে। কিশোরী তৎক্ষণাৎ তার পাঞ্জাবির পকেটে হাত দিয়ে জিভ কেটে বলে, এই যা, একদম ভুলে গেছিলাম। এই নিন ঠাকুরমশাই, এই বিভূতি বলছি, তুমিও নাও। এই বলে কিশোরী আমার আর ঠাকুরমশাইয়ের হাতে প্রসাদ দিয়ে বলল, সত্যি ঠাকুরমশাই, আজ যদি আপনি মনে না করাতেন না তাহলে বেমালুম ভুলে যেতাম প্রসাদটা দিতে, আর এটা বেকার পকেটে পড়েই নষ্ট হয়ে যেত। কথাটা বলেই কিশোরী কেমন যেন উসখুস করতে থাকে। ঠাকুরমশাই কিশোরীকে দেখে বলে, কিছু বলার থাকলে বলে ফেলো কিশোরী,
এত তো ভাবার কিছু নেই। ঠাকুরমশাইয়ের কথায় কিশোরী চায়ের এক চুমুক গলাধ্যকরণ করে বলে, না আসলে ঠাকুরমশাই বলছি, আমি আগের দিন আমার এক পরিচিতের বাড়ি গিয়েছিলাম কালী পুজোর জন্য। তারা ব্রাহ্মণ নন, কিন্তু শুনেছিলাম নাকি কোনো এক স্বপ্নাদেশ পেয়ে নিজের হাতেই মা কালীর মূর্তি গড়ে তাদের পুজো করতে হয়। আমি দেখেছিলাম মূর্তিটা, কিন্তু মূর্তিটা ঠিক কেমন যেন একটা লাগলো। আচ্ছা ঠাকুরমশাই, এমনও হয় নাকি যে নিজের হাতে ঠাকুর বানাতে হয়, আবার মা সত্যি স্বপ্নাদেশ দেন? ঠাকুরমশাই এক মুহূর্ত গম্ভীর থেকে তারপর বললেন, হ্যাঁ, হতেই পারে, না হওয়ার কি আছে। এমন অনেকেই আছেন যারা স্বপ্নাদেশ পেয়ে নিজে মূর্তি গড়িয়ে পুজো করেন। তাতে সমস্যা কি? নিজে হাতে মূর্তি গড়লে তো একটু অন্যরকম দেখতে লাগবেই। আচ্ছা, এবার বুঝলাম। আর ঠাকুরমশাই, আপনার ঝুলিতে এমন কোনো গল্প আছে যা মানে ওই নিজের হাতে ঠাকুর বানানো বা মূর্তি পুজো করা থাকলে একটু বলুন না। ঠাকুরমশাই কিশোরীর এমন কথা নিয়ে খুব ভালোভাবেই অবগত, তাই তিনি একবার কিশোরীর দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বললেন, দেবতার মূর্তি বানিয়ে পুজো করা নিয়ে কোনো ঘটনা নেই, তবে একবার সাক্ষী হয়েছিলাম এক বিভীষিকার পরিস্থিতির। সেইবার দেখেছিলাম একজন নিজে হাতে বানিয়ে অপদেবীর পুজো করে কি ভয়াবহ পরিণতির সম্মুখে পড়তে পারে। তার গড়গড়া বার তিনেক টান দিয়ে বললেন, এই ঘটনাটা অনেক পুরনো, তখনও আমার বিয়ে হয়নি। মানে আমার বিয়ের প্রায় বছর খানেক আগের কথা। তখন ভবঘুরে জীবনে সাধনা করে কিছু সিদ্ধি অর্জন করেছি, তবে তখনও আমার শক্তি অনেকই কম, আর অভিজ্ঞতাও তেমন বেশ কিছু নয়। সেইবার আমি সবে মায়ের সুস্থতার পর আবার ঘর ছেড়ে বেরিয়েছি পথে সাধু সন্তের সন্ধানে। সময়টা বোধ করি চৈত্র মাসের শেষ দিক। আবহাওয়ায় হালকা হালকা গরমের ছোঁয়া লাগতে শুরু করেছে। এমন একদিন দুপুরে রেল স্টেশনে যেতেই শুনলাম আমাদের গ্রাম থেকে আরও প্রায় 5 গ্রাম পর রুদ্রপুর নামক এক গ্রামে নাকি সাধুদের মেলা বসতে চলেছে চৈত্র সংক্রান্তিতে। আমি বাড়ি থেকে উদ্দেশ্যহীন হয়ে বেরিয়েছিলাম ঠিকই, তাই পথে বেরিয়ে এমন সাধুদের জমায়েত হবে শুনে ঠিক করলাম আমি রুদ্রপুর যাব। চট করে রুদ্রপুরের একটা টিকিট কেটে বসে পড়লাম ট্রেনে। শুরু হলো রুদ্রপুরের যাত্রা। ট্রেন যে সময় ছাড়ার কথা তার থেকে 1 ঘন্টা পর ছাড়ল। আমি ঘন্টা চারেকের মধ্যেই রুদ্রপুর পৌঁছে গেলাম। যখন পৌঁছাই তখন বিকেল গড়িয়ে সন্ধে নামতে শুরু করেছে। আবছায়া অন্ধকার ঘিরে ধরেছে আকাশটাকে। স্টেশনের প্ল্যাটফর্মে আলো জ্বলেছে। স্টেশনে তখন একটা ট্রেন ঢুকছে। ট্রেনের গতি ধীর হচ্ছে। আমি স্টেশনের চায়ের দোকানে 1 কাপ চা বানাতে বলে জলের জগটা নিয়ে সবে চোখে মুখে জল দিয়েছি, এমন সময় আমার নজরে পড়ল ট্রেনের দরজার সামনে একটি মেয়ে দাঁড়িয়ে। মেয়েটিকে দেখে আমার মনটা কেমন ছ্যাঁত করে উঠল, কারণ মেয়েটির কাঁধে যে হাতটা রাখা আছে সেই হাত মেয়েটিকে ধরে থাকা কম আর ধাক্কা দেওয়ার ভঙ্গিতে বেশি আছে। আমার সামনে দিয়ে ট্রেনের সেই দরজা যাওয়াতে এক মুহূর্তের জন্য আমি মেয়েটির পিছনে থাকা ছেলেটির শুধু দুটো চোখ দেখতে পারলাম। ছেলেটিকে বেষ্টন করে আছে এক অশুভ কালো ছায়া। মেয়েটি পড়ে যেতে পারে, অথবা এটা বলা বেশি ভালো হবে যে মেয়েটিকে ফেলে দিতে পারে ভেবে আমি কোনো মতে জগটা চায়ের দোকানের টেবিলে রাখতে গিয়ে সেটা ভুলবশত
সশব্দে আওয়াজ করে মাটিতে পড়ে চারিদিকে জল ছড়িয়ে পড়ে। তবে তখন সেটা দেখার আমার পরিস্থিতি ছিল না। আমি তখন ছুটেছি ট্রেনের ওই দরজা লক্ষ্য করে। তারপর কি হলো কিছু আন্দাজ করতে পারছো কিশোরী? হ্যাঁ, তারপর কি হলো ঠাকুরমশাই? মানে মেয়েটা কি পড়ে গেল? আরে আপনি তখন ছেলেটাকে কি করলেন বলুন না। না কিশোরী, তুমি যেমনটা ভাবছো তার পুরোটা তখনও ঘটেনি। হ্যাঁ, মেয়েটিকে ওই ছেলেটি ধাক্কা দিয়েছিল বটে, তবে সঠিক সময় আমি পৌঁছে যাওয়ায় মেয়েটিকে ধরে ফেলি। ভাই, মেয়েটি প্রাণে বেঁচে যায়। আমরা দুজনই প্ল্যাটফর্মে হুমড়ি খেয়ে পড়ে যাই। আমি নিজে উঠে মেয়েটিকে তুলে সবে জানতে চেয়েছি যে মেয়েটি ঠিক আছে কিনা, অথবা কোথাও ব্যথা পেয়েছে কিনা, তখনই ট্রেনে লোক ওঠার আর ট্রেন থেকে লোক নামার দল বেড়ে যাওয়াতে ভিড়ের মধ্যে যে মেয়েটি কোথায় হারিয়ে গেল তা আর খুঁজে পেলাম না। ঠাকুরমশাইয়ের কথা শুনে কিশোরী মাথায় হাত দিয়ে বলে, যা, ছেলেটা পালিয়ে গেল আর আপনিও ধরতে পারলেন না? তারপর কিশোরী মুখে দুঃখসূচক আওয়াজ করে বলে, আচ্ছা, আপনি তারপর কি করলেন? এই সাধুদের মেলাতে গিয়েছিলেন? আর তা কতজন সাধুর সাথে আপনি কথা বলতে পেরেছিলেন? ঠাকুরমশাই গড়গড়ায় একটা লম্বা টান দিয়ে বললেন, গেলাম, তবে সাধু সঙ্গ আর করতে পারলাম কই। অদৃষ্টে যে কি লেখা আছে তা কেউ জানে না হে কিশোরী, সেটা স্বয়ং পরমেশ্বরই জানেন। সাধু সঙ্গ তো হলো না, তবে সাক্ষী হয়েছিলাম এক মানুষের লালসার ভয়াবহ পরিণতির। আমার এখনো গায়ে শিহরণ দিয়ে ওঠে ওই দিনগুলোর কথা মনে পড়লে। তোমরা একটু বসো, ছিলিমটা ঠান্ডা হয়ে গেছে, আমি এবার এটাকে আরেকবার সেজে নিয়ে আসি। আর চারিকে বলি গরম চা বানিয়ে আনতে সবার জন্য। এতটা বলে ঠাকুরমশাই ঘর থেকে বেরিয়ে গেলেন। আর দূর থেকে শুনতে পেলাম ঠাকুরমশাই চারিকে চা বানাতে বলছেন। আমরাও এই সময় সদ্ব্যবহার করে পকেট থেকে দুটো সিগারেট বের করে জানালার সামনে গিয়ে দাঁড়ালাম। মিনিট 15 পর দরজার সামনে ঠাকুরমশাইয়ের গলা খাঁকরানির শব্দে আমরা আমাদের হাতে থাকা সিগারেটের শেষ অংশটা জানালার সিঙ্কের বাইরে ফেলে দিয়ে নিজের নিজের জায়গায় এসে বসলাম। আমরা বসতেই চারিও হাতে 3 কাপ চা নিয়ে ঘরে ঢুকলো। চারি চা দিয়ে যেতেই কিশোরী বলে উঠল, উফ ঠাকুরমশাই, বলছি আপনি না বড্ড সময় নষ্ট করেন। এবার বলুন তো কি এমন দেখলেন যা আজও মনে করে আপনার শরীরে শিহরণ দেয়? কিশোরীর কথায় ঠাকুরমশাই একটু বিরক্ত হয়ে বললেন, তোমরা এখনকার ছোকরা কি বুঝবে এমন অতিলৌকিক বিষয়বস্তু? ওহে কিশোরী, এটা কোনো গল্প নয় যে বই পড়ে মুখস্থ করে বলে দিলাম। এসব আমার জীবনে ঘটা এক একটা ভয়াবহ মুহূর্ত। মনে করে সাজিয়ে বলতে গেলে সময় আর মেজাজ দুটোই লাগে। ঠাকুরমশাইয়ের কথা শুনে বুঝলাম তিনি বেজায় চটেছে কিশোরীর ওপর। আমি সবটা সামলানোর জন্য বললাম, ঠাকুরমশাই, আপনি দয়া করে রাগ করবেন না। আপনি তো জানেনই কিশোরী এমন ভুলভাল কথা বলে, ওর কথা গ্রাহ্য করবেন না। আপনি বলুন, এরপর কি হলো? আপনি সাধু সঙ্গ না করে কোথায় গেলেন, আর কেনই বা গেলেন? ঠাকুরমশাই আমেজ করে চায়ের কাপ এক হাতে নিয়ে অন্য হাতে গরম চিলিম টান দিয়ে বলতে শুরু করলেন, এবার শোনো কি হলো। তারপর ভিড়ের মধ্যে যখন আমি মেয়েটাকে আর খুঁজে পেলাম না, তখন ঈশ্বরের কাছে মেয়েটির সুরক্ষা প্রার্থনা করে ফিরে গেলাম ওই চায়ের দোকানে। ওখানে গিয়ে দেখি ইতিমধ্যে আমার তাড়াহুড়োর জন্য জলের মগ মাটিতে পড়ে চারদিক জলে ভেসে গেছে। একজন সেই চায়ের দোকানের কর্মচারী জল মুছে দিচ্ছে, বাজে কারোর বিপদ না হয় তার জন্য।
আমাকে সামনে দেখতে চায়ের দোকানের লোকটি আমার উপর চড়াও হয়ে বলে, আরে আপনি কেমন মশাই? আমার জল ভর্তি জগ ফেলে দিলেন। এই জল আমি টাকা দিয়ে কিনে আপনাদের বিনামূল্যে দিই, বুঝলেন? আর সেই টাকার কিনা জল তো নষ্ট করলেনই, সাথে জগটা ফাটি ফেললেন। এত তাড়াহুড়ো থাকলে সময়ের কাজ সময়ে করেন না কেন? লোকটা এতটা বলে একটু শান্ত হয়ে বিড়বিড় করে আরও কিছু বললে, কিন্তু আমি সেটা শুনতে পেলাম না। আমি কেন এই কাজ করতে বাধ্য হয়েছি তা বললে তিনি মানবেন না, তাই আর সেসব না বলে আমি তাকে বললাম, ক্ষমা করবেন দাদা, আমি ভীষণ লজ্জিত। আসলে তখন যদি আমি না যেতাম তাহলে একটা বড় বিপদ হতে পারত। যাই হোক, আপনার কত ক্ষতি হয়েছে বলুন, আমি যথাসাধ্য চেষ্টা করব ক্ষতিপূরণ দেওয়ার। দেখলাম লোকটি আমার দিকে না তাকিয়ে চা ছাঁকতে ছাঁকতে বললেন, লাগবে না। আমি আর কথা বাড়ালাম না। তবে হয়তো আমার হাতে রুদ্রাক্ষের মালা আর কাঁধে ঝোলা দেখে তিনি আর কিছু বললেন না, জানি না। তারপর আমি চা খেয়ে রুদ্রপুর গ্রামের চণ্ডীতলায় পৌঁছতে পৌঁছতে রাত হয়ে যায়। চণ্ডীতলায় কিছু লোক মন্দির বেদিতে বসে কথা বলছিল। আমি তাদের উদ্দেশ্যে বললাম, আচ্ছা দাদা, বলছি এখানে সাধু সমারোহ কবে থেকে শুরু হবে তা বলতে পারেন? তাদের মধ্যে যিনি সব থেকে বয়স্ক তিনি বললেন, সাধু সমারোহ? তুমি কে বাবা? তোমায় কে বললো বাবা যে এখানে সাধু সমারোহ হবে? না মানে আসলে আমি পথে পথে ঘুরে বেড়াই সাধু সঙ্গের সন্ধানে। আমি রাস্তায় কিছু লোকের মুখে শুনে এখানে এসেছি। আমার নাম তারানাথ চক্রবর্তী। লোকটি আমার দিকে ভালো করে তাকিয়ে দেখে বললেন, ও, তুমি ব্রাহ্মণ? আচ্ছা, বেশ বেশ। তবে এইবার তো এখানে সাধু সমারোহ আয়োজন হয়নি বাবা। তা হয়েছে এই গ্রাম থেকে মাইল 20 দূরে ওই চড়াইডাঙ্গা গ্রামে। আজ থেকে ঠিক 3 দিন পর শুরু হবে সেই সমারোহ। তুমি বরং আজকের রাতটা এখানেই থেকে যাও। কাল এই গ্রামের কিছু লোক গরুর গাড়ি নিয়ে যাবে ওই সমারোহ দেখতে। তুমিও তাদের সাথেই কাল চলে যেও, কেমন? আমি বৃদ্ধ লোকটির কথায় মাথা নেড়ে সম্মতি জানিয়ে মন্দির বেদিতে উঠে বসলাম। সারা দিনের ক্লান্তিতে কখন যে চোখ বুজে এলো তা টেরও পেলাম না। রাতে ঘুমিয়ে স্বপ্নে দেখলাম মা আমার মাথায় হাত বুলিয়ে বলছেন, তুই কেন চলে গেলি রে খোকা? আমার কাছে ফিরে আয় খোকা, ফিরে আয়। আবার কখনো দেখলাম সেই রোদ ঝলসানো কই খালির মাঠ। কখনো দেখলাম ঠাকুরদা আমায় বলছেন, দাদু ভাই, কখনো কোনো পরিস্থিতিতেই ভয় পেয়ে নিজের কর্তব্যের থেকে পিছু পা হবে না। মনে রাখবে, সৎ মানুষের জীবনে যত বিপদই আসুক না কেন, ঈশ্বর সব সময় তাদের সাথে থাকেন। তুমি এগিয়ে যাও। আবার কখনো বা দেখলাম সেই রহস্যময় লোকটিকে, যিনি আমায় এক রাস মন খারাপ দিয়ে গিয়েছিলেন। স্বপ্ন দেখতে দেখতে কখন যে রাত শেষ হয়ে দিনের আলো ফুটছে তার আভাস পেলাম পাখিদের কিচিরমিচির আওয়াজ শুনে। ঘুম থেকে উঠে ঠাকুরের নাম করছি। এমন সময় কানে আসলো গ্রামবাসীর চেঁচামেচির শব্দ। ঘড়ি মন্দিরের চাতাল থেকে নেমে একটু এগিয়ে যেতে একজন কম বয়সী ছেলেকে সামনে দেখতে পেয়ে তাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে ভাই? কিসের এত চিৎকার? আর তোমরা কোথায় এত ছুটে ছুটে যাচ্ছ? আমার কথায় ছেলেটি বলে,
পাশের গ্রামে একজন নাকি মারা গিয়েছে, তাই সেখানেই যাচ্ছি। আমি ছেলেটার কথা শুনতেই মনের মধ্যে সেই অশুভ ঘণ্টাটা বেজে উঠল। আমি তাড়াতাড়ি চোখ মুখ ধুয়ে আমার ঝোলা কাঁধে তুলে গ্রামবাসীদের অনুসরণ করে গিয়ে পৌঁছলাম মোহনগঞ্জ গ্রামে। গ্রামের ঘেটে পৌঁছে ভিড় ঠেলে সামনে গিয়ে দেখি একজন বৃদ্ধ লোকের শরীরটা পড়ে আছে চাষের জমির মাঝে। তবে তার মাথা আশেপাশের কোথাও দেখতে পেলাম না। ওই লোকটির দেহ আগলে বসে কাঁদছেন এক মহিলা। সম্প্রতি তার স্ত্রী হবে। আর ওই মহিলার পাশে দাঁড়িয়ে এক যুবক, অর্থাৎ ওই লোকটির ছেলে। আমি অজান্তেই বিড়বিড় করে বলে ফেলি, এ কোনো সাধারণ মৃত্যু নয়, এর পিছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে। আমার কথা শুনে আমার পাশে দাঁড়ানো এক ভদ্রলোক বলল, আপনি ঠিকই ভেবেছেন। আমারও মনে হচ্ছে এটা কোনো সাধারণ মৃত্যু নয়, কেউ ইচ্ছে করেই এমন করছে। হ্যাঁ, লোকটিকে বলি দেওয়া হয়েছে, তবে এখন তো অমাবস্যা অথবা পূর্ণিমা কিছুই নেই। তাহলে এই বলি কিসের জন্য, আর কেই বা দিয়েছে, এটাই আসল রহস্য। আপনি এসব কেমন করে বলতে পারছেন? এটা তো কোনো ষড়যন্ত্র হতে পারে। আপনি কি কোনো... আমি লোকটির কথা শেষ হওয়ার আগেই বলে ফেললাম, আগে আমার নাম তারানাথ চক্রবর্তী। আমি পথে পথে ঘুরে সাধু সঙ্গ করে বেড়াই। আমার কথা শুনে লোকটি বললেন, ও নমস্কার ঠাকুর মশাই, আমি উপেনচন্দ্র বাড়ুজ্জে। আপনার যদি অন্য কোনো কাজ না থাকে তাহলে আপনি আমার সাথে চলুন, আমার ঘরে বসে কথা বলা যাবে। এইটা মোটেও এসব কথা বলার জন্য একেবারে উপযুক্ত জায়গা আর পরিস্থিতি নয়। উপেন বাবুর কথা শেষ হতেই রুদ্রপুর গ্রামের সেই বৃদ্ধ লোকটি আমায় চড়ুইডাঙ্গা গ্রামে সাধু সমারোহতে যাওয়ার জন্য বললে। কিন্তু আমি এই গ্রামে ঢুকতেই গ্রামের বাতাসে মিশে থাকা অশুভ আষ্টে গন্ধটা পেয়েছিলাম। তখনই বুঝেছিলাম এই গ্রামে ঘোর বিপদ আসতে চলেছে। তাই সাধু সঙ্গের শত ইচ্ছে থাকা সত্ত্বেও আমি হাত জোর করে ওই বৃদ্ধকে বললাম, আপনারা যান বাবা, আমার এখন এই গ্রামে থাকা খুবই দরকার। কাজ শেষ হয়ে গেলে আমি নিজেই পৌঁছে যাব। আমার এই কথা শুনে বৃদ্ধ লোকটি চলে গেলেন। তারপর গ্রামের সবার সাথে আমিও গেলাম ওই মৃতদেহ সৎকারের জন্য। সমস্ত কৃত্য সেরে দুপুরবেলা এসে উঠলাম উপেন বাবুর বাড়িতে। তিনি আমায় বসতে বলে ঘরের ভিতর চলে গেলেন। আর মিনিট 10 পর এক বাটি ভর্তি মুড়ি মুড়কি আর এক গ্লাস জল নিয়ে এসে বললেন, এই নাও তারানাথ, এটা খেয়ে নাও দেখি। আমি আলু সেদ্ধ আর ভাত বসিয়ে দিয়েছি। এই বেলাটা কোনো মতে খেয়ে নাও, ওই বেলা দেখছি কি রান্না করা যায়। আচ্ছা, তুমি আমার থেকে তো অনেকটা ছোট, তাই তোমায় তুমি করেই বলছি, কিছু মনে করলে না তো? আরে না না, এ কি বলছেন, আপনি যেমন ইচ্ছে রাখুন। আচ্ছা বলছি, যিনি মারা গেলেন তিনি কে ছিলেন? আমার কথা শুনে উপেনবাবু একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, উনি ছিলেন আমার বন্ধু রামকমল। বড্ড ভালো মানুষ ছিলেন। জীবনে এতকাল অনেক কষ্ট সহ্য করেছিল রামকমল। এই তো হালে পড়ে একটু সুখের মুখ দেখেছিল, আর সেটাও কপালে সহ্য হলো না। কে যে এমন করলো ওর সাথে কে জানে। রামকমল এতই ভালো ছিল জানো, যে গ্রামের সবাই ওকে ভালোবাসে, ওর কোনো শত্রু নেই। এই ঘটনা সুস্পষ্টভাবে বলির ইঙ্গিত দিচ্ছে, কেউ যদি নিজের আত্মসিদ্ধির জন্য গ্রামের মানুষের বলি দেয়, তাহলে সে একটা বলিতে শান্ত হবে না, সে আরো বলি দেবে। আর সেটা তো গ্রামের জন্য বিপজ্জনক। সে তুমি ঠিকই বলেছ, এটা হতে পারে, আবার নাও হতে পারে।
আচ্ছা, এখন তাহলে কি করা যায় বলো তো? মানুষটা বড্ড নিরীহ আর অসহায়। যে ওর এমন অবস্থা করছে তার তো একটা শাস্তি পাওয়া উচিত। আচ্ছা, এই গ্রামে কি কোনো সাধু অথবা কাপালিক এসেছে? মানে কিছু জানেন এই ব্যাপারে? না, এই গ্রামে তেমন তো কেউ আসেনি, অন্তত আমি শুনিনি। আর আমার গ্রাম পঞ্চায়েতে যাওয়া আসা আছে, কেউ এলে আমি নিশ্চয়ই জানতে পারতাম। ভদ্রলোকের কথা শুনে আমি কোনো জবাব না দেওয়ায় তিনি আবার জিজ্ঞেস করলেন, কি হলো তারানাথ, কি ভাবছো? আমি তাকে মুখে তো বললাম যে কিছু ভাবছি না, তবে আমি তখন আগের দিন বিকেলে ঘটা ওই মেয়েটির সাথের ঘটনাটা ভাবছিলাম ওই ঘটনাটির সাথে এই ঘটনার কি কোনো মিল থাকতে পারে। আমি উপেন বাবুকে জিজ্ঞেস করলাম, উপেন বাবু, বলছি যদি আপনার অনুমতি হয় তাহলে আমি কয়েকটা দিন আপনার বাড়িতে আশ্রয় পেতে পারি। উপেন বাবু আমার কথা শুনে আমার হাত দুটো ধরে বললেন, আমিও ভাবছিলাম জানো যে তোমায় আমার বাড়িতে থাকার জন্য বলবো, কিন্তু সংকোচ করছিলাম বড্ড। এখন তুমি নিজে থেকে বলতে তো আমার বেশ শান্তিই হলো। আমার মন বলছে তারানাথ, তুমি নিশ্চয়ই এই সমস্যার একটা সমাধান বার করতে পারবে। আমার রামটা কার আত্মসিদ্ধির শিকার হলো সেটা আমিও জানতে চাই। সেই দিন আর কোনো কথা হলো না। আমি দুপুরের খাওয়া সেরে ধ্যান করতে বসলাম। রাতে খাওয়া সেরে শুতে যাওয়ার সময় উপেন বাবু আমায় বললেন, তারানাথ, কাল সকালে একবার রামের বাড়ি গিয়ে ওর ছেলে আর বউয়ের সাথে দেখা করে আসবো, তারপর তোমায় গ্রামটা ঘুরিয়ে দেখাবো, কেমন? উপেন বাবুর কথায় আমি হ্যাঁ বাচক ইঙ্গিতে মাথা নেড়ে সম্মতি জানিয়ে ঘরে চলে যাই। সেই রাতে আমি এক মুহূর্তের জন্য চোখের পলক ফেলতে পারিনি। কিসের একটা অজানা অস্বস্তিতে মনটা ভারী হয়ে যাচ্ছিল বারবার। আমি ব্রহ্ম মুহূর্তে বিছানা ছেড়ে উঠে কুয়োর জলে স্নান করে আবার ধ্যানে বসলাম মন শান্ত করার জন্য। সকাল প্রায় 7টা নাগাদ উপেনবাবু চায়ের কাপ নিয়ে ঘরে এসে তারপর বললেন, আরে তারানাথ, তুমি উঠে পড়েছো? আমি তো ভাবলাম তোমার হয়তো নতুন জায়গায় ঘুম আসতেই দেরি হবে, তাই একটু দোনো মনো করে চাটা নিয়ে আসলাম আর কি। আমি আর উপেন বাবুকে জানালাম না যে আমি সারা রাত জেগেই কাটিয়েছি। আমি উপেন বাবুর হাত থেকে চায়ের কাপটা নিয়ে এই কথা এড়িয়ে যাওয়ার জন্য অন্য প্রসঙ্গে বললাম, হ্যাঁ ওই আর কি। আচ্ছা উপেন বাবু, আপনার ওই বন্ধুটির বাড়ি কখন যাবেন? উপেন বাবু চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, এই তো, তুমি 1 ঘন্টার মধ্যে তৈরি হয়ে নাও, তারপর আমি তোমায় নিয়ে যাব ওদের বাড়ি। এখন তাহলে আমি আসি, আমার কিছু কাজ আছে, সেগুলো সেরে ফেলতে হবে। তোমায় তো বলাই হয়নি গো, আমি একজন প্রাক্তন ইতিহাসের শিক্ষক। আগে শহরের কলেজে পড়াতে যেতাম, এখন অবসরপ্রাপ্ত হয়ে গ্রামের বাচ্চাগুলোকে স্কুলে পড়াই। তাদেরই কিছু ওই স্কুলের খাতা দেখার আছে আর কি। আমি আর কোনো কথা বাড়ালাম না। উপেন বাবু ঘর থেকে বেরিয়ে গেলেন। আমি তখন দরজার দিকে পিঠ দিয়ে বসে আমার ঠাকুরদার লেখা একটা পুঁথি পড়ছিলাম। ঘণ্টাখানেক পর তিনি এসে দরজার খুটখুট শব্দ করতেই আমি দরজার দিকে তাকিয়ে দেখি উপেনবাবু দাঁড়িয়ে আছেন। আমি পুঁথিটা প্রণাম করে সেটা বন্ধ করে আমার ঝোলায় ভরে রেখে বলি, আরে উপেনবাবু, আসুন আসুন, আমি তৈরি, এখন বেরোবেন তো? হ্যাঁ হ্যাঁ, চলো এবার যাওয়া যাক। একটু দেরি হয়ে গেল, কাজটা সেরে নিলাম, আর না হলে একেবারে আবার পরেই এই কাজটা নিয়েই বসতে হতো। চলো চলো চলো, বেরোনো যাক। এরপর আমরা 3 থেকে 4 মিনিট হাঁটা পথ অতিক্রম করে পৌঁছালাম রামকমল বাবুর বাড়ির সামনে। উপেনবাবু বাড়ির সদর দরজার সামনে থেকে হাঁক দিলেন, অতুল,
এই অতুল, বাড়ি আছিস নাকি রে? উপেনবাবু ডাক শুনে বাড়ির ভেতর থেকে এক মধ্যবয়সী মহিলা আওয়াজ দিয়ে বলেন, হ্যাঁ দাদা, আসছি। কথা বলার মিনিট দুয়ের মধ্যে খুট করে দরজা খোলার আওয়াজ শুনতে পেলাম। দরজা খুলতেই দেখি একজন মহিলা সাদা শাড়ি পরে মাথায় ঘোমটা টেনে দরজা খুলে পাশে দাঁড়ালেন। উপেনবাবু বাড়ির ভিতর যেতেই ওই মহিলা উপেনবাবুর পা ছুঁয়ে প্রণাম করলেন। উপেনবাবু ওই মহিলার মাথায় হাত রেখে বললেন, ভগবান তোমার শক্তি দিক, ভালো থাকো। উপেনবাবুর কথা শেষ হতেই মহিলা আমার দিকে তাকাতেই উপেনবাবু বললেন, উনি হলেন তারানাথ, আমার বাড়ির অতিথি। তারানাথ, তুমি ভিতরে এসো। উপেনবাবু আমায় শুধুমাত্র কেন যে অতিথি বলে সম্বোধন করলেন তা আমি ঠিক বুঝলাম না। তবে রামকমল বাবুর বাড়িতে পা রাখতেই নিমেষের মধ্যে আমার শরীরে যেন বিদ্যুৎ তরঙ্গ বয়ে গেল। নাকে আসতে থাকে সেই আষ্টে অলক্ষণে দুর্গন্ধটা। মনে আবার সেই অশুভ সংকেতের ঘণ্টা বাজতে থাকে। আমরা ভিতরে গিয়ে বসলাম। রামবাবুর স্ত্রী আমাদের জন্য চা আনতে চাওয়ায় উপেনবাবু মানা করে দিলেন। অপঘাতে মৃত্যু হওয়া অসহজ বাড়িতে তিনি নিজে কিছু খাবেন না, আর আমায়ও কিছু খেতে বারণ করলেন। আমি বুঝলাম লোকটির শাস্ত্র সম্পর্কে অল্প বিস্তর জ্ঞান আছে। এরপর উপেনবাবু বললেন, আচ্ছা বৌমা, অতুল বাড়িতে নেই? ওকে তো দেখা যাচ্ছে না। না দাদা, ও গেছে একটা চিঠি টেলিগ্রাম করতে, কলেজে ছুটি বাড়িয়ে দেওয়ার জন্য। তবে অনেকক্ষণ আগে গেছে, একটু পরই চলে আসবে। ওই তো এসে গেছে বোধহয়। অতুল, বাবা অতুল, দেখ তো কে এসেছে তোর সাথে দেখা করতে। রামবাবুর স্ত্রীর কথা শেষ হতেই ঘরে প্রবেশ করে বছর 22-23 এক যুবক। আর সেই যুবকের চারিদিক বেষ্টন করে আছে এক আবঝা কালো অন্ধকার। ছেলেটি ঘরে ঢুকে উপেনবাবুকে কিছু একটা বলতে গিয়ে হঠাৎ আমার দিকে চোখ পড়তেই চুপ করে যায় আর ভীত কণ্ঠে বলে, আপনি? অতুলের কথা শুনে উপেনবাবু আমার পরিচয় দিলেন, ঠিক যেমনটা উনি অতুলের মাকে বলেছিলেন। তবে অতুলের মুখ দেখে মনে হলো সে উপেনবাবুর কথা কিছুই বিশ্বাস করেনি। মিনিট 15 উপেনবাবু আরও কথা বলে অতুল উপেনবাবুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, জেঠু, কি সর্বনাশ হয়ে গেল আমার। বাবার সাথে কেন এমন করলো, আর কেনই বা করলো? মানুষটা তো কোনোদিন কারোর ক্ষতি করেনি, বলো? তুমি তো সব জানো। এতদিন পর আমি অনেক কষ্টে বাবা মাকে একটু সুখ দিতে পেরেছিলাম, আর এখনই এমন হলো। আয় রে আমার পোড়া কপাল। কাঁদিস না অতুল, কাঁদিস না। অদৃষ্টের লেখন কি আর বদলানো যায় রে? শক্ত হ। তুই ঠিক না থাকলে তোর মায়ের খেয়াল কে রাখবে বল? শান্ত হ বাবা, শান্ত হ। নিজেদের মধ্যে কথা শেষ করে তারপর আমায় নিয়ে উপেনবাবু বেরিয়ে পড়লেন গ্রাম দেখানোর উদ্দেশ্যে। গ্রাম দেখতে দেখতে উপেনবাবু আমায় বলেন, কিছু বুঝলে তারানাথ? আমি তার কথা বুঝতে না পেরে তাকে জিজ্ঞেস করি, কি বুঝবো? আপনি কোন বিষয় বলছেন সেটা যদি একটু খুলে বলেন তাহলে খুব ভালো হয়। অতুলকে দেখে তোমার কিছু সন্দেহ হলো না? আমি উপেনবাবুকে অন্ধকারের বলয়ের ব্যাপারে না বলে শুধু বললাম, আপনি কি কোনোভাবে ওকে সন্দেহ করেন? হ্যাঁ, তা করি, আর তার কারণও আছে। আমি ওদের অনেক বছর ধরে চিনি। তখন অতুল খুব ছোট ছিল যখন ওরা এই গ্রামে আসে।
গ্রামের মহাজনের কাছে চড়া সুদে জমি নিয়ে তাতে চাষ করে তাদের সংসার চলত। আমি অতুলকে ছোটবেলা থেকেই পড়াই, ওর পড়াশোনার ভারটাও আমিই নিই। স্কুলে ভালো নম্বরে পাশ করে আমি যে কলেজে পড়াতাম সেই কলেজে ভর্তি করি, আর আমি অবসর নেওয়ার সময় ওকেই ওই কলেজে শিক্ষকতার কাজ দিয়ে দিই। বছর দুই সবই ঠিক ছিল। হঠাৎ মাস 6 ধরে দেখছি ওদের জীবনযাপনটা একটু অন্যরকম হয়ে গেছে। যে চাষের জমিতে একদিন রাম সুদে টাকা দিয়ে চাষ করত, সেই জমি অতুল কিনে নিল। ভাঙা চাল দিয়ে জল পড়া বাড়িতে ইটের ছাদ হলো। আমি ওকে যে চাকরি দিয়েছি তাতে এত কম সময়ে এত টাকা উপার্জন করাই অসম্ভব। তাই আমার ধারণা অতুল হয়তো ভুল পথে অর্থ উপার্জন করে আছে, আর সেই হিংসেতেই হয়তো কেউ ওর বাবা রামকে মেরে ফেলে। ছেলেটা খুব নিরীহ, খুব ভালো। দেখলে তো কেমন করে আমায় জড়িয়ে ধরে কাঁদছিল। আমি তখনও সম্পূর্ণ ঘটনা বুঝে উঠতে পারিনি, তাই শুধু বললাম, অতুল ভুল পথে গেছে কিনা জানি না, তবে ওর এখন বড় বিপদ উপেন বাবু। আমাদের ওই ছেলেটাকে বাঁচাতেই হবে। বিপদ? কেমন বিপদ? আর কিভাবে বাঁচবো আমরা? সব বলবো, আপনি আপাতত ভগবানকে স্মরণ করুন। আমাদের কথোপকথন শেষ হতে আমরা উপেনবাবুর বাড়িতে চলে গেলাম। সারাটা দিন আমার মাথায় ঘুরতে থাকে অতুল আমাকে দেখে কেন এমন ভয় পেয়ে গেল। তখনও আমি চন্দ্র দর্শন করতে শিখিনি, না হলে সেই প্রক্রিয়া করে আমি কিছুটা অন্তত বুঝতে পারতাম। দিন 5 পর আবার গ্রামে হুলস্থুল পড়ে গেল। গ্রামের এক নববধূকে বাড়ি থেকে পাওয়া যাচ্ছে না। চেঁচামেচি শুনে আমি আর উপেনবাবু বাইরে বেরিয়ে দেখি উপেনবাবুর বাড়ির থেকে 2 বাড়ি পরে উঠোনে বসে একজন মহিলা মাথা চাপড়াচ্ছে আর কাঁদছে। হায় রে ভগবান, কি হলো? আমার ঘরের নতুন বউটা কোথায় গেল? এবার আমি মুখ দেখাবো কেমন করে লোকের কাছে? আমার ছেলেকে কি জবাব দেব আমি? হায় কপাল! মহিলার কান্না শুনে উপেনবাবু বলেন, আরে কাঁদছো কেন? তোমার বৌমা হয়তো পুকুরে গেছে। দেখো দেখো, ঠিক সময় মতো এসে যাও। যাও, ভালো করে ওকে গ্রামে খোঁজ করো তো, ঠিক পেয়ে যাবে। যাও। উপেনবাবুর কথায় ওই মহিলা ঝাঁঝালো কণ্ঠে বলে, না মশাই, বউ আমার রজস্বলা। ওই চালা ঘরের বাইরে এসে সে পাটি রাখবে না। আগের 2 দিনও সে পা রাখেনি, আজ কেন রাখবে? নিশ্চয়ই কেউ তুলে নিয়ে গেছে গো আমার বউটাকে। আমি উপেনবাবুকে কিছু একটা বলতে যাব, এমন সময় একটা ছেলে দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল, জেঠিমা, ওই খেতে জমিতে 2 লাশ পড়ে আছে। কারোর মাথা নেই, একটা মেয়ে আর একটা ছেলে। ছেলেটির কথা শুনে গ্রামের সবাই ছুটে গেল চাষের জমিতে। সেখানে গিয়ে ওই মহিলা লাশগুলো দেখে শনাক্ত করল একটা তার ছেলে আর একটা তার ছেলের বউ। হে ভগবান, হে তুমি কি করলে? আমার ছেলে সদ্য বিয়ে হয়েছে, নতুন বউ নিয়ে সবে তার সংসার শুরু হয়েছিল, তুমি তাদের কেড়ে নিলে। আমার ছেলে তো শহরে ছিল, ও এখানে কি করে এলো? হে ভগবান, এ কি হয়ে গেল? এত বড় সর্বনাশ কে করলো আমার? মহিলা অনবরত এসব বলে কেঁদে চলেছে। আমি লক্ষ্য করলাম অতুল একবার ভিড়ের মধ্যে দেখা দিয়ে আবার যেন কোথায় অদৃশ্য হয়ে গেল। আমার আস্তে আস্তে অতুলের ওপর সন্দেহ হতে থাকে। আমি উপেনবাবুকে বলি অতুলের ওপর নজর রাখতে। আমি 2 দিন পর
খোঁজ নিয়ে জানতে পারি যে ছেলেটি মারা গেল সে নাকি অতুলের কলেজের পাশে কোনো এক অফিসে কাজ করত। অতুলের ওই ছেলেটির ভালো বন্ধুত্ব হয়েছিল কিছু মাস ধরে। সব কথা উপেনবাবুকে জানাতে তিনি বললেন, তারানাথ, আমাদের একবার অতুলের বাড়িতে গিয়ে ওর ঘরটা দেখা উচিত, তাহলে যদি কিছু তথ্য পাওয়া যায়। এই সিদ্ধান্তে ঘটনাটির 4 দিন পর অতুল কিছু কাজের জন্য গ্রামের বাইরে যাওয়ায় আমি আর উপেনবাবু ঠিক করি সেই দিনই অতুলের বাড়িতে যাওয়ার। সেই দিন আমি দেখলাম অতুলের চারপাশে যে অন্ধকার বলয় ছিল তা আগের থেকে আরো অনেক বেশি গাঢ় হয়ে গেছে। আমি গিয়ে পৌঁছলাম অতুলের বাড়িতে। ওর মাকে বলে আমরা অতুলের ঘরে গিয়ে এদিক ওদিক খুঁজতে থাকি। সন্ধান আমাদের চলছে, কিন্তু কি সন্ধান করছি তা আমরা তখনও জানি না। আর যা সন্ধান করে পেলাম তা দেখে আমার পায়ের তলা থেকে মাটি সরে যায়। অনেক খোঁজার পর অতুলের আলমারির এক গুপ্ত জায়গা থেকে বেরিয়ে আসে 1 হাত সমান এক মূর্তি। অতি প্রাচীন এক নীল বর্ণের দেবী মূর্তির তৈলচিত্র, যা প্রায় আবঝা হয়ে গেছে। খুব ভালোভাবে না দেখলে এটি কিসের মূর্তি তা বোঝার উপায় নেই কোনোভাবেই। আর মূর্তির বিষয়বস্তু লেখার জায়গাতে বেশ কিছু অক্ষর উদ্ধার করা অসম্ভব। মূর্তিটা দেখে উপেনবাবু আমায় বললেন, তারানাথ, এইটা কিসের মূর্তি? এ আবার কোন দেবী? আমি তো আগে এমন কোনো দেবী মূর্তি দেখিনি। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, এ কোনো দেবী মূর্তি নয়, এ হলো ভয়ঙ্করী এক অপদেবী, যার নাম উলুকি। আমার কথা শুনে উপেনবাবু জিজ্ঞাসু দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলেন, উলুকি? সেটা আবার কেমন দেবী? কোনোদিন নামই তো শুনিনি। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। এই অপদেবীর উল্লেখ আমাদের হিন্দু ধর্মের অন্যান্য কোনো পুরাণে নেই। এই অপদেবীর উল্লেখ আছে মৎস্য পুরাণে। যে সমস্ত নারীরা নিজেদের জীবদ্দশায় অতিরিক্ত ব্যভিচারিণী, তারা মৃত্যুর পর উলুকিতে পরিণত হয়। এরা স্বভাবে খুবই নিষ্ঠুর। বজ্রযান বা বৌদ্ধতন্ত্র মতে উলুকি হলো এক ডাকিনী দেবী। পরবর্তীতে এই উলুকি দেবীর সাধনা যোগিনী সাধনায় অন্তর্ভুক্ত হয়। দেখুন উপেনবাবু, দেবীর গাত্র নীল বর্ণের, আর দেবী চতুর্ভুজা। এক হাতে দেবীর ধরা আছে নরকরটি, অন্য হাতে আছে মানুষের হাড়, আর এক হাতে একটা তীক্ষ্ণ ছুরি, আর অন্তিম হাতে বাদ্যযন্ত্র। উপেনবাবু, এ বড় ভয়ানক অপশক্তির। মানুষের বুদ্ধি শক্তি নষ্ট করে দেয় লালসা জালে ফাঁসি। অতুলের জীবন সংকটে আছে, আমাদের ওকে বাঁচাতেই হবে। আপনি বরং আজ ওর উপর একটু নজর রাখুন। আমি কিছু জিনিস জোগাড় করে আনছি, তারপর একটি যজ্ঞ করব যাতে যাতে অতুলে বিপদ থেকে রক্ষা পায়। আমার কথা শুনে উপেনবাবু বলেন, আরে তোমার কি লাগবে আমায় বল, আমি নিয়ে আসছি। না উপেনবাবু, তা সম্ভব নয়। এইসব গূঢ় প্রক্রিয়া, এর উপকরণ আমি আপনাকে জানাতে পারবো না। আমি এখনই যাই। এই বলে আমি বেরিয়ে পড়লাম অতুলের বাড়ি থেকে। আমি ফেরত গেলাম রুদ্রপুর গ্রামে। সেখানে সমস্ত উপকরণ জোগাড় করতে করতে অনেক রাত হয়ে যায়। তাই এক প্রকার বাধ্য হই আমায় সেই রাতটা থেকে যেতে হয় ওই গ্রামে। পরদিন সকালে গ্রামে যেতেই দেখি গ্রাম পুরো খালি। আমার বুকটা ধরাস করে উঠল। আমি ছুটে গেলাম খেতে। যার ভয় পাচ্ছিলাম ঠিক সেটাই হলো। আরও একটা বলি। এইবার বলি হয়েছে রামবাবুর স্ত্রী, অর্থাৎ অতুলের মা। অতুল তার মায়ের দেহের পাশে বসে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে পড়ে। আমি দেখতে পেলাম অতুলের দেহ বেষ্টন করে থাকা সেই কালো ধোঁয়াটা যেন আরো বেশি কালো লাগছে। আমি উপেনবাবুকে বলি, উপেনবাবু,
আমার মনে হয় কোনো অপশক্তি অতুলকে বশ করে এসব করাচ্ছে। আমাদের খুব শীঘ্রই কিছু একটা করতে হবে, তা না হলে যে ছেলেটির বড় বিপদ। আমার কথা শুনে উপেন বাবু কাঁপা কাঁপা গলায় বললেন, কি কি করতে হবে আমাদের? দেখুন, যে কোনো বলি বিজোড় সংখ্যায় হয়, আর এখনো পর্যন্ত 4 জন মারা গেছে। তাই অন্তত কমপক্ষে আরেকটি বলি অতুল দেবেই। আমরা সব সময় সজাগ থাকব আর অতুলের উপরে নজর রাখব। এরপর যখন ও আবারও বলি দিতে যাবে, তখনই আমরা ওকে একেবারে হাতে নাতে ধরব, আর তখনই ওর উপর থেকে সমস্ত অপশক্তির প্রভাব আমি দূরে সরিয়ে দেব। আমার কথা শুনে উপেনবাবু একবার শুধু মাথা নাড়লেন, তারপরে চলে গেলেন অতুলের কাছে তার মায়ের শেষ কৃত্য সারবার জন্য। এই ঘটনার দিন 5 পর আমি দেখতে পাই সেই মেয়েটিকে যাকে আমি প্রথম দিন রেল স্টেশনে বাঁচিয়েছিলাম। মেয়েটিকে আমি অতুলের সঙ্গে দেখে রীতিমতো চমকে যাই। তখন আমি বুঝলাম কেন অতুল প্রথমবার আমাকে দেখে ভয় পেয়ে গিয়েছিল। কারণ আমি তার মুখ দেখতে না পেলেও সে আমায় খুব ভালোভাবেই দেখতে পেয়েছিল। তারপর আমি আর উপেনবাবু অতুলের পিছু করতে করতে আমি আর উপেনবাবু প্রায় মাইল 2 পথ অতিক্রম করে পৌঁছে গেলাম এক নির্জন জঙ্গলের সামনে। সেই মুহূর্তে আমার ঝোলায় সমস্ত রকমের যজ্ঞের বিধি উপকরণ ছিল, কিন্তু তখনও আমি বুঝতে পারিনি এই উপকরণ কোনো কাজেই লাগবে না। আর কিছু দূর যেতেই আমি দেখলাম অতুল মেয়েটিকে কিছু একটা খাইয়ে দিল। তারপর ক্রমশ ধীরে ধীরে মেয়েটি এলিয়ে পড়তে থাকে অতুলের গায়ের উপর। অতুল মেয়েটিকে নিয়ে যায় এক বলির হাড়ি কাঠের সামনে। সেখানে গিয়ে অতুল মেয়েটিকে মাটিতে শুইয়ে দেয়, আর তার সামনে থাকে প্রায় হাত 10 লম্বা একটা মূর্তি, যা একটি লাল কাপড় দিয়ে ঢাকা। পাশে রাখা আছে একটা পুরনো পুঁথি। অতুল মূর্তির সামনে হাত জোর করে দাঁড়িয়ে থাকে। আমি উপেনবাবুকে ধীরে ধীরে বলি, উপেনবাবু, এই হলো সেই উল্কি দেবীর মূর্তি যাকে অতুল পুজো করে খুব বড় বিপদে পড়েছে। শুনুন, আমি সময় মতো অতুলের সামনে যাব, আর তখনই সুযোগ বুঝে আপনি মেয়েটাকে ওখান থেকে তুলে নিয়ে আসবেন। উপেনবাবু আমার কথাতে সম্মতি দিতে আমি আবার কিছু একটা বলতেই যাব, এমন সময় অতুল ওই মূর্তি থেকে এক টানে ওই লাল কাপড়টা সরিয়ে ফেলতেই আমার নজরে যা পড়ল তাতে আমি মুহূর্তের মধ্যে বরফের মতো জমে গেলাম। বিভূতি, ও বিভূতি, বলছি জলের গ্লাসটা একটু এগিয়ে দাও তো। এ আবার কি করছেন আজ আপনি? বারবার এমন করে থেমে যাচ্ছেন কেন? আরে বেশ তো বলছিলেন, এমন রোমাঞ্চকর মুহূর্তে কেউ থামে? আরে বলুন না তারপর কি হলো? কি যে বলো না তুমি, সত্যি দেখতে পাচ্ছ তো ঠাকুরমশাই কাশছেন, আর একটা মানুষ এক টানা আর কত কথা বলবে বলো তো? তাকে একটু জিরিয়ে নেওয়ার সময় দাও তো। ঠাকুরমশাই গ্লাসের জল শেষ করে একবার গলা খাঁকড়ে নিয়ে আবার বলতে শুরু করলেন। আমি দেখলাম এক হাত 10 লম্বা যে মূর্তির সামনে সাষ্টাঙ্গে প্রণাম করে দাঁড়িয়েছে, তা অতুলের নিজের হাতে বানানো। মূর্তির প্রতিটি অংশ বর্ণনা করছে এক অতি কাঁচা হাতের কারুকার্যের বিবৃতি। আমি অজান্তেই আর্তনাদ করে বলে উঠলাম, হায় ঈশ্বর, এ কি সর্বনাশ করেছে ছেলেটা! আমার কথা শুনে উপেনবাবু ভীত কণ্ঠে বলেন, কি হলো তারানাথ, তুমি এমন বলছো কেন? অতুল সর্বনাশ করে ফেলেছে। সে কি মূর্তি গড়তে গিয়ে কি মূর্তি গড়ে ফেলেছে তা নিজেও টের পেয়েছে কিনা সন্দেহ। দেবী উল্কির 4টে হাত, আর অতুল এখানে 5টা হাত বানিয়ে ফেলেছে।
একটা অতিরিক্ত হাত বানিয়েছে, আর তাতে ওটা কি রেখেছে? আস্ত শেয়ালের মাথা আর সাথে একটা শিশুর মুন্ডহীন দেহ। আমি দেখলাম উপেনবাবু কথাটা বলতে বলতে রীতিমতো কাঁপছেন। আমি তাকে শান্ত করে বলি, আপনি আপনি এইভাবে ঘাবড়াবেন না, না হলে মেয়েটার জীবনটাও যাবে। আমি এখন সামনে যাচ্ছি, আপনি সময় বুঝে মেয়েটিকে নিয়ে আসবেন এখানে। এই বলে আমি গাত্রবন্ধন করে চলে গেলাম অতুলের সামনে। ওর সামনে দাঁড়িয়ে আমি বলি, অতুল, এ তুমি কি করছো, আর কেনই বা করছো? অতুল আমাকে দেখে গর্জে উঠল, তার চোখ দুটো ধক ধক করে আগুনের ভাটার মতো জ্বলে উঠল। সে বলে, আপনি এখানে কেন এসেছেন? চলে যান, আমায় আমার কাজ করতে দিন, না হলে কিন্তু ভালো হবে না বলে দিলাম। আমি কখনো নিজের পরোয়া করি না, তোমার যা করার তুমি করো। আমি এই মেয়েটাকে তোমার বলির শিকার হতে দেব না। তবে রে, তুই জানিস না আমার দেবী কতটা শক্তিশালী। তোকে পিঁপড়ের মতো মাটিতে ফেলে পায়ের তলায় পিষিয়ে দেবে। যা যা, চলে যা বলছি, আমার কাজে বাধা দিস না। এই বলে অতুল কি সব মন্ত্র বিড়বিড় করে পড়তে থাকে। আমি আবার চিৎকার করে বলি, তুমি এসব কেন করছো? তোমার কিসের অভাব যে তোমায় এইসব করতে হচ্ছে? কিসের অভাব তুই জানিস? আমার কিসের অভাব? ছোটবেলা থেকে বাবাকে দেখেছি চড়া সুদে ওই শয়তান মোড়লের জমিতে চাষ করত। বাবাকে ওই মোড়ল ভুল বুঝিয়ে বেশি করে টাকা নিয়ে নিত। একদিন আমরা খেতেও পেতাম না, না খেয়ে দিন কাটাতে হয়েছে আমাদের। অনেক অভাব দেখেছি আমি। তুই দেখেছিস কখনো এমন অভাব? তখনই আমি ঠিক করি আমি অনেক পড়াশুনো করে অনেক টাকা রোজগার করব। আমি আমি অনেক অনেক ধনী হব। একদিন কলেজের লাইব্রেরিতে এই এই মৎস্য পুরাণটা আমি পাই। এতেই আমি জানতে পারি উলুকি দেবীর বিষয়। তখনই ঠিক করি এই দেবীর আরাধনা করে আমি ঐশ্বর্য প্রাপ্ত করব। তুই আমায় আটকাতে পারবি না। সব বুঝলাম, তবে তুমি তো ভুল মূর্তি বানিয়েছ। এ তো দেবী উল্কির মূর্তি না। এই অপশক্তির আরাধনা এখনই বন্ধ করো, তাই তো তার আরাধনায় তুমি বুদ্ধিভ্রষ্ট হচ্ছ। চুপ কর পাখন্ডী! আমার দেবীর বিষয়ে এমন হীন কথা বললে তোকে তোকে জ্যান্ত জ্বালিয়ে দেব। আমি উপেন বাবুকে মেয়েটিকে নিয়ে যাওয়ার ইশারা করে নিজে গিয়ে দাঁড়ালাম মূর্তিটির পাশে, যাতে অতুলের নজর আমার দিকে থাকে আর এই সুযোগে পিছন থেকে উপেন বাবু মেয়েটিকে নিয়ে যেতে পারে। আমি আবার বলতে শুরু করি, অতুল, তুমি কি তোমার বাবা মাকে হত্যা করেছো? হত্যা? না 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 না, হত্যা করব কেন? আমি তো তোদের দেবীর কাছে উৎসর্গ করেছি। দেবী চেয়েছেন আমার জীবনের সব থেকে কাছের মানুষের রক্ত, যার সাথে আমার রক্তের টান আছে। তাই তো আমি তাদের রক্ত দেবীর চরণে উৎসর্গ করেছি। আর ওই নবদম্পতি কি দোষ করেছিল? ওটা তো তোমার রক্তের নয়, আর তোমার কাছেরও কেউ নয়। তাহলে দেবী আদেশ করেছিলেন এমন কোনো রাজশালা মেয়ের বলি দিতে যে নাকি সত্য তার কুমারিত্ব হারিয়েছে, আর তার সাথে সেই পুরুষের বলি দিতে যার জন্য সে মেয়ের কুমারিত্ব হারিয়েছে। তাই ওই দম্পতিকে দেবীর চরণে উৎসর্গ করেছি। ওই ছেলেটিকে আমি চিঠির মাধ্যমে ডেকে এনেছি। তুমি তো এই মেয়েটিকে আগেও মারতে চেয়েছিলে, তাই না? হ্যাঁ, সেই দিন যদি আপনি ওকে না বাঁচাতেন তাহলে ওকেও আমি মেরেই ফেলতাম। তবে ভালোই করেছি তা করি। এখন ওকে আমি... কোথায় গেল কোথায় গেল মেয়েটা? তোর এত বড় সাহস! এই বলে অতুল মূর্তির সামনে রাখা একটি করটির মধ্যে থেকে কিছু একটা ধুলোর মতো আমার গায়ে ছিটিয়ে দিল। আমি গাত্রবন্ধন করে থাকায় আমার বিশেষ ক্ষতি হলো না, তবে দৌড়ে সরে যেতে গিয়ে আমি মাটিতে পড়ে যাই। তারপর আমিও আমার ঝোলা থেকে মন্ত্রপুত জবা ফুল আর গঙ্গা জল ছিটিয়ে দিলাম অতুলের গায়ে।
অবিশ্বাস্যভাবে অতুলের মধ্যে থাকা কালো শক্তির কোনো ক্ষতি হলো না। উল্টে অতুলের দেহের চারিপাশে থাকা ওই কালো অন্ধকার আরো যেন গাঢ় হয়ে উঠল। তার দেহের অন্ধকার এতটাই যে প্রকৃতিতে থাকা সূর্যের আলো প্রায় কমে এসে সন্ধে নামার মতন দেখাতে থাকে। এরপর মিনিট পাঁচেক আমার সিদ্ধে রপ্ত করা কিছু মন্ত্র আমি অতুলের উপর প্রয়োগ করি, কিন্তু কোনো কিছুতেই কোনো ফল হয় না। আমার মনে মনে ভয় হতে থাকে। আমি প্রমাদ গুনতে থাকি। আমি বুঝতে পারি এই অপদেবী রক্ত পিপাসু, দেবী বলি চায়। তাই আমি ঠিক করি আমি আমার নিজের জীবন বলি দিয়ে হলেও অতুলকে নিশ্চয়ই রক্ষা করব। শেষে অতুল রেগে গিয়ে মূর্তির পায়ের সামনে থাকা একটি ধারালো তলোয়ার আমার দিকে লক্ষ্য করে তারপর সে ওটা নিক্ষেপ করে। অতুলের তলোয়ার নিক্ষেপে আমার হাতে বেশ কিছুটা জখম হয়ে যায়। হাত বেয়ে গড়িয়ে আসতে থাকে টাটকা গরম রক্ত। আমি এটা দেখে আরোই হতাশ হয়ে পড়ি। আমি মনে মনে ভাবতে থাকি, হে ঈশ্বর, আমার শরীরে তো একটা খুদ হয়ে গেল। এইবার আমি জীবন কি করে বলে দিই? তুমি কোনো রাস্তা দেখাও প্রভু, প্রভু দয়া করো আমায়। মুহূর্তের মধ্যে ওই মূর্তির মাথার উপর থেকে যেন অজস্র সাপ কিলবিল করতে থাকে। শয়ে শয়ে মূর্তির মধ্যে থেকে বেরিয়ে আসতে থাকে শিয়াল রূপী কিছু শিশু দেহ। কি ভয়ানক মর্মান্তিক সে দৃশ্য! আমি তখন জখম অবস্থায় কোনোভাবেই নড়তে পারছি না। চারিদিক তখন অন্ধকার হয়ে এসেছে, যেন অমাবস্যার কালো রাত নেমে পড়েছে দিনের বেলাতে। ওই পশুরূপী শিশুগুলো যখন আমার প্রায় কাছে এসেই গেছে, তখন আমি ভয়ে চোখ বন্ধ করতেই খুব পরিচিত একটা আওয়াজ কানে ভেসে আসে। এই আওয়াজ আমার চেনা, খুব চেনা। এই আওয়াজ আমার প্রাণ রক্ষাকারীর আওয়াজ। আমার মনে পড়ে যায় সেই রাতের কথা, যখন সেই কুড়িখালি মাঠে আমার অসম্পূর্ণ সব সাধনার মৃতদেহটি আমার প্রাণহানি ঘটাতে এসেছিল। তখনও এমন অন্ধকারের মধ্যে আমি এমনই শূকরের আওয়াজ পাই। আর মনে পড়ে যায় সেই বাদশা বেলার রহস্যময় লোকটির কথা, যিনি আমাদের গ্রাম, ক্রোধ, লোভ ইত্যাদি রূপ হিসেবে শূকর চালাতে এসেছিলেন। হ্যাঁ, সেই এসেছে আমায় রক্ষা করতে। স্বয়ং কাল ভৈরব এসেছে আমার রক্ষা করতে। আমি শুনতে পাই এক গম্ভীর আওয়াজ। চোখ তখনও আমার বন্ধ, শুধু আমি শুনতে পেলাম কেউ বলছে, কি রে তারানাথ, তুই নিজের জীবন দিতে চাস? মরতে চাস তুই? তোর যে এখন মৃত্যু লেখা নেই, তোর মৃত্যু এখন নেই। আমি কোনো মতে চোখ খুলে দেখি সেই অন্ধকার এখন এক চোখ ঝলসানো সাদা আলোয় রূপান্তরিত হয়েছে। চোখের দৃষ্টি তখনও আমার আবঝা, তাও দেখতে পেলাম এই পশুরূপী শিশুগুলো আস্তে আস্তে যেন অদৃশ্য হয়ে যাচ্ছে। মূর্তির মাথা থেকে বেরিয়ে আসা সহস্র ফনা তোলা সাপ আবার গুটিয়ে মূর্তির মাথার মধ্যেই বন্দী হচ্ছে। অতুল সেই মুহূর্তে এক আর্তনাদ করে উঠতেই ঠিক আমার পিছন দিয়ে মাথার উপর থেকে একটা হাড়ের টুকরো সোজাসুজি অতুলের কণ্ঠনালী ভেদ করে গিয়ে লাগে ওই মূর্তির মধ্যে। নিমেষের মধ্যে মূর্তিটি সজোরে আওয়াজ করে টুকরো টুকরো হয়ে মাটিতে পড়ে যায়। তখনই আমি আমার মাথায় কারোর স্পর্শ অনুভব করি। পিছন ফিরে দেখতেই দেখি আর কেউ নেই, চারিদিক খালি। আমার প্রাণ রক্ষাকারী আমার প্রাণ রক্ষা করে আবার তার নিজের জায়গায় ফেরত চলে গেছে। আমি একবার সেই অবস্থায় কাল ভৈরবের স্তুতি উচ্চারণ করে উঠে দাঁড়াই। আমাকে উঠে দাঁড়াতে দেখেই উপেন বাবু দৌড়ে এলেন আমার কাছে। তিনি বললেন,
তুমি তুমি ঠিক আছো তারানাথ? তুমি ঠিক আছো? আমি একটু হেসে বললাম, হ্যাঁ উপেনবাবু, আমি ঠিকই আছি। যার প্রাণ স্বয়ং ভগবান রক্ষা করেন তার কিছু হতে পারে না। এই বলে আমরা ফেরত চলে যাই উপেনবাবুর বাড়িতে। সেখানে মেয়েটির জ্ঞান ফিরে আসে আর মেয়েটি নিজের বাড়িতে চলে যায়। সেইবার আর আমার সাধু সঙ্গ করা হলো না। কি হে কিশোরী, তুমিও নিজের হাতে মূর্তি করে পুজো করবে নাকি? আপনারা এতক্ষণ শুনছিলেন তারানাথ তান্ত্রিকের একটি রোমহর্ষক গল্প। এই গল্পে অভিনয় করেছে সৌম্য, কৌশিক, শান, রাজশ্রী, প্রীতম, সঞ্চালী, নিহারিকা, রূপম, সন্দীপ জুনিয়র, সৌভিক এবং সন্দীপ সিনিয়র। এডিটিং, ডাইরেকশন অ্যান্ড পোস্টারে টুনক্রেস্ট প্রোডাকশনস। আজকের জন্য এতটুকুই। আসছি মঙ্গলবার আপনাদের জন্য আবার একটি নতুন গল্প নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন অলীক সমাহার।